ওয়েলকাম এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির আন্ডারে একটা টপিক ইন্ডিয়ান জুডিশিয়ারি, এই টপিকটা থেকে বিগত কয়েক বছরে WBCS প্রিলিমস এক্সামিনেশনে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা এক এক করে অ্যানালিসিস করব। ঠিক আছে, চলো দেখা যাক প্রথম প্রশ্ন। আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া রিটায়ার অ্যাট দ্য এজ অফ। ইন্ডিয়াতে সুপ্রিম কোর্টের জাজের রিটায়ারমেন্টের এজ কত, তারা কত বছর বয়সে রিটায়ার করে? তাহলে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে, তোমরা জানো 65। বাট এটাই যদি জিজ্ঞেস করে হাইকোর্টের ক্ষেত্রে রিটায়ারমেন্টের বয়স কত জাজেদের ক্ষেত্রে, সেটা হয়ে যাবে তোমার 62 ইয়ার। তাহলে হাইকোর্টের ক্ষেত্রে 62 ইয়ার আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 ইয়ার। আচ্ছা, এই যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের আর্টিকেল কত? তোমার আর্টিকেলটা হচ্ছে 124, তাই তো, আর্টিকেল 124। আর তুমি যদি বলো হাইকোর্টের ক্ষেত্রে, যে হাইকোর্টের যে দেয়ার শ্যাল বি হাইকোর্ট ফর ইচ স্টেট, এটা তোমার কত আর্টিকেল? এটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 214। তাহলে সুপ্রিম কোর্টের আর্টিকেল হচ্ছে আর্টিকেল 124, হাইকোর্টের হচ্ছে আর্টিকেল 214। ঠিক আছে, আচ্ছা এবার পরের প্রশ্ন দেখো কি বলছে, দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই। তাহলে সুপ্রিম কোর্টের জাজেরা কার দ্বারা অ্যাপয়েন্টেড হয়? ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমার কোথায় লুকিয়ে আছে? এই কোশ্চেনটার অ্যান্সার তোমার লুকিয়ে আছে আর্টিকেল 124 ক্লজ 2। আর্টিকেল 124 এর ক্লজ 2 এ বলা আছে, এভরি জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। তার মানে সুপ্রিম কোর্টের প্রত্যেক জাজকে কে অ্যাপয়েন্ট করবে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে, তাই তো। আফটার কনসালটেশন, তার মানে প্রেসিডেন্ট করবে কিন্তু কনসাল্ট করবে কার সাথে? কনসালটেশন হতে হবে একটা, কার সাথে? না তো such of the judges of the Supreme Court and High Court in the states as the President may deem necessary for this purpose, তাই তো। তার মানে বলছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজ যাকে যাকে প্রেসিডেন্ট মনে করবে তাদের সাথে কনসাল্ট করতে পারে। তাহলে জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই কে? না তো প্রেসিডেন্ট যখন অ্যাপয়েন্ট করবে তখন কার সাথে কনসাল্ট করবে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সেই সব জাজের সঙ্গে কনসাল্ট করবে যাদেরকে প্রেসিডেন্ট মনে করছে যে হ্যাঁ আমি এদের সাথে করতে চাই, তাদের সাথেই করবে। ঠিক আছে, আর যদি সিজিআই বাদ দিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বাদ দিয়ে বাকি জাজদেরকে যখন অ্যাপয়েন্ট করা হবে তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথেও কিন্তু কনসাল্ট করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট আর কনসালটেশন করবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজের সাথে। আর যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বাদ দিয়ে বাকি জাজদেরকে অ্যাপয়েন্ট করা হবে সেক্ষেত্রে প্রেসিডেন্ট সিজিআই এর সাথেও কনসাল্টটা করবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো কোশ্চেন এবার কি বলছে, দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড বাই। তাহলে কে করে? দেখো প্রথমে বলছে প্রাইম মিনিস্টার, এই অপশনটা ভুল হয়ে গেল। লাস্টেরটা প্রাইম মিনিস্টার, এটাও ভুল। তাহলে বি আর সি এর মধ্যে হতে পারে। তাহলে প্রেসিডেন্ট, বিতে বলছি প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আর অপশন সিতে বলছে প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টার নয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি, প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, তাই তো। তাহলে সুপ্রিম কোর্টে যাদেরকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। কার সাথে কনসাল্ট করার পরে? চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্টের সাথে, আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করার পরে। ঠিক আছে, আচ্ছা এটা তোমার আর্টিকেল 124 ক্লজ 2। কিন্তু তুমি যদি বর্তমানে পজিশন দেখো, এইটা নিয়ে প্রচন্ড কন্ট্রোভার্সি হয়েছে বহু বছর ধরে যে জাজদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে। ঠিক আছে, এবং এই যে যত কন্ট্রোভার্সি হয়েছে তার মূলে হচ্ছে এই কথাটা কনসালটেশন। আর্টিকেল 124 ক্লজ 2 এ যে কথাটা বলা আছে যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে কিন্তু কনসাল্ট করতে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজের সাথে বা সিজিআই এর সাথে। এই কনসালটেশন, তাহলে কনসালটেশন মানে কি? কনকারেন্স, মানে সিজিআই যাদেরকে বা সিজিআই বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যারা জাজ থাকবে তারা যে রেকমেন্ডেশনটা প্রেসিডেন্টকে দেবে সেই রেকমেন্ডেশনটা কি প্রেসিডেন্টের উপর বাইন্ডিং?
না বাইন্ডিং নয়। তার মানে এই যে কনসালটেশন যেটা বলছে, তার মানে আলোচনা হবে, তারপরে সিজিআই একটা কারোর নাম রেকমেন্ড করলো, তাহলে প্রেসিডেন্ট সেটা শুনতে বাধ্য কি বাধ্য নয়, ঠিক আছে? এই কোশ্চেনটা সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করা হলো, এবং হলো যেটা, সেটা হচ্ছে ফার্স্ট জাজেস কেস। ফার্স্ট জাজেস কেস, এটা তোমার হচ্ছে 1982। সুপ্রিম কোর্ট বলল, এই যে আর্টিকেল 124 ক্লজ 2 এ কনসালটেশন কথা বলা আছে, এই কনসালটেশন যে কথাটা বলা আছে, এটার মানে কনকারেন্স নয়। তার মানে কি? এটা কনসালটেশন ডাজ নট মিন কনকারেন্স। তার মানে সিজিআই এর যে রেকমেন্ডেশন প্রেসিডেন্টের উপর, সেটা প্রেসিডেন্টের উপর বাইন্ডিং নয়, কারণ প্রেসিডেন্ট শুনতেও পারে নাও শুনতে পারে, তাই তো? এটা হচ্ছে ফার্স্ট জাজেস কেস। এরপরে হলো তোমার সেকেন্ড জাজেস কেস। সেকেন্ড জাজেস কেস কবে? তোমার হচ্ছে 1993। এখানে সুপ্রিম কোর্টের আগের জাজমেন্ট যেটা ফার্স্ট জাজেস কেসে দিয়েছিল, সেটাকে রিভার্স করে দিল এবং বলল যে কনসালটেশন মানেই কিন্তু কনকারেন্স। তার মানে সিজিআই যে অ্যাডভাইসটা দেবে প্রেসিডেন্টকে, যে রেকমেন্ডেশনটা দেবে, সেইটা প্রেসিডেন্টের উপর বাইন্ডিং। তার মানে সেটা প্রেসিডেন্টের উপর বাইন্ডিং, তাই তো? তার মানে প্রেসিডেন্টকে শুনতেই হবে সিজিআই যে তোমার অ্যাডভাইসটা দেবে। কিন্তু তার সাথে সাথে আরেকটা কথা বলা হলো, যেখানে এক্ষেত্রে সিজিআই একাই সিদ্ধান্ত নেবে না, এক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একাই রেকমেন্ডেশন করবে না নাম, তাহলে কার সাথে? সিজিআই করবে, এবং সিজিআই 2 সিনিয়র মোস্ট জাজের সাথেও আলোচনা করবে। 2 সিনিয়র মোস্ট জাজ আলোচনা করবে। আচ্ছা, এরপরেও তোমার কন্ট্রোভার্সি হয়ে গেল, মিটলো না, সেটা তোমার ফিক্সড হলো থার্ড জাজেস কেস দিয়ে। আচ্ছা, থার্ড জাজেস কেস তোমার 1998। এই থার্ড জাজেস কেসে কি বলা হলো, যে যে হ্যাঁ, কনসালটেশন মানে কনকারেন্স, মানে প্রেসিডেন্ট শুনতে বাধ্য, কিন্তু সিজিআই প্লাস 2 সিনিয়র মোস্ট জাজ নয়, সিজিআই প্লাস 4 সিনিয়র মোস্ট জাজ রেকমেন্ডেশন দেবে, তাই তো? সিনিয়র মোস্ট জাজ, এই যে 4 সিনিয়র মোস্ট জাজ, এরা মানে কি হবে? তার মানে এই 4 সিনিয়র মোস্ট জাজ কোথাকার? না তো সুপ্রিম কোর্টের, তাই তো? আচ্ছা, তাহলে সিজিআই প্লাস 4 সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, এবং এই যে সিজিআই প্লাস 4 সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, এটাকেই আমরা বলছি হচ্ছে কলেজিয়াম সিস্টেম, তাই তো? কলেজিয়াম, এটাকে আমরা কলেজিয়াম বলছি। তাহলে এখন বর্তমানে কি আছে? বর্তমানে এই কলেজিয়াম সিস্টেম, কলেজিয়ামই জাজের নামকে, সুপ্রিম কোর্টের জাজের নামকে রেকমেন্ডেশন দেয়, তাই তো? এবং যে রেকমেন্ডেশন দেয় সেটা প্রেসিডেন্টের উপর বাইন্ডিং। তার মানে বলতে পারো জাজেরা নিজেদেরকে অ্যাপয়েন্ট করে। কিন্তু যদি তুমি কনস্টিটিউশন দেখো, আর্টিকেল 124 ক্লজ 2, সেটাতে বলা আছে প্রেসিডেন্ট করবে ইন কনসালটেশন উইথ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট অ্যাজ হি মে ডিম নেসেসারি। কিন্তু মানে কোনো কনস্টিটিউশনের যে কোনো প্রভিশনের ফাইনাল ইন্টারপ্রেটার, ফাইনাল ব্যাখ্যা, কোনো প্রভিশনের আসল মানে কি, সেটা ফাইনাল ব্যাখ্যা কে দেবে? সেটা ফাইনাল ব্যাখ্যা সবসময় ঠিক করবে হচ্ছে সুপ্রিম কোর্ট। সেজন্য সুপ্রিম কোর্ট ঠিক করেছে যে এখন বর্তমানে যে কলেজিয়াম সিস্টেম, যেটা কনসিস্ট করছে একটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন তিনি, এবং 4 জন যে সিনিয়র মোস্ট জাজ সুপ্রিম কোর্টে থাকবে, তারা মিলে নাম রেকমেন্ডেশন করবে প্রেসিডেন্টের কাছে, এবং প্রেসিডেন্ট সেই নামটা শুনতে বাধ্য হবে, তাই তো? তাহলে কলেজিয়ামে কি আছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্লাস 4 সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তোমার 99th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তোমার 2014 এটা, এবং যেটা তোমার এনজেএসি মানে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট অফ 2014, হ্যাঁ, এটা কি করেছিল? এই যে কলেজিয়াম সিস্টেম আছে, এটাকে রিপ্লেস করে দিয়েছিল, তাই তো? কলেজিয়াম সিস্টেমকে রিপ্লেস করে দিয়েছিল। কিন্তু 2015 সালে কি হয়, যে এটাকে তুমি বলতে পারো যে তোমার ফোর্থ জাজেস কেসও বলতে পারো। সুপ্রিম কোর্ট কি বলে, যে না, এই এনজেএসি এবং 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুটোকেই তোমার আনকনস্টিটিউশনাল বলে দেয়, এবং বলে যে এটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে,
তো সেই জন্য এটাকে স্ট্রাক ডাউন করে দেওয়া হয় এবং এখন বর্তমানে এই কলেজিয়াম সিস্টেম এটাই প্রিভেল করছে, ঠিক আছে, এটাই আছে, এটার দ্বারাই আমরা জাজ অ্যাপয়েন্ট করি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা, এবার সিজিআই এর ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি করে রিক্রুট, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি করে সিলেক্ট হয়। দেখো যদি তুমি সেকেন্ড জাজেস কেস দেখো, এই সেকেন্ড জাজেস কেসেই যেটা হয়েছিল তোমার, আগে আমি বললাম এই যে 1993-তে যেটা হয়েছিল, এই সেকেন্ড জাজেস কেসেই কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে সিনিয়র মোস্ট জাজ হবে সুপ্রিম কোর্টের, তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে, ঠিক আছে। তাহলে কে সিনিয়র মোস্ট জাজ যিনি থাকবেন সুপ্রিম কোর্টের, সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, তিনি সিজিআই হিসাবে নিযুক্ত হবেন, তাই তো। তাহলে দেখো জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই, এখানে বলে দিলাম প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, বাট এই কনসালটেশন কথা নিয়ে যে যা কন্ট্রোভার্সি এবং বর্তমান সিচুয়েশন কি পুরোটাই আমি এখানে ভালো করে ডিসকাস করে দিলাম, ঠিক আছে। তো চলো নেক্সট আর্টিকেল। আচ্ছা দেখো, দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট হোল্ড অফিস টিল দে রিচ দ্য এজ অফ, দেখো এই কোশ্চেনটা আমরা এক্ষুনি করলাম, এই কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে যাবে, এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে তোমার সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে 65। আর হাইকোর্টের ক্ষেত্রে এক্ষুনি আমি কি বললাম, হাইকোর্টের ক্ষেত্রে রিটায়ারমেন্ট এজটা হচ্ছে 62 ইয়ার, তাই তো। চলো আচ্ছা, দেয়ার ইজ নো আপার এজ লিমিট আছে, এটা তো ঠিক নয়, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছরে রিটায়ারমেন্ট হয়, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় সুপ্রিম কোর্টের জাজদের কোনো টেনিওর আছে কি না, তাহলে বলতে হবে না, কোনো ফিক্সড টেনিওর কিন্তু নেই। তার মানে এরকম বলা যাবে না যে সুপ্রিম কোর্টের একটা জাজ 5 বছর বা 6 বছর বা 7 বছরের জন্য তিনি অফিসে থাকবেন, এরকম কিন্তু কিছু হবে না। যেটা বলা আছে সেটা হচ্ছে 65 হয়ে গেলে তার রিটায়ারমেন্ট এজ, ঠিক আছে। তবে তিনি কত বছর ধরে থাকবেন বা কত বছর একবার নিযুক্ত হয়ে যাওয়ার পর কত বছর তিনি থাকবেন, এরকম কোনো ফিক্সড টেনিওর নেই, কিন্তু রিটায়ারমেন্টের এজটা আছে, সুপ্রিম কোর্টে 65, হাইকোর্টে 62। আচ্ছা এবার দেখো, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ দ্য চিফ জাস্টিস অ্যান্ড, আচ্ছা এক্ষেত্রে এই কোশ্চেনটা আমি তোমাকে বলে রাখি। দেখো এটা হচ্ছে, তুমি যদি আর্টিকেল 124 ক্লজ 1 দেখো, আর্টিকেল 124 ক্লজ 1-এ বলা আছে যে দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউটিং অফ এ চিফ জাস্টিস, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে একজন এবং 7 আদার জাজেস। এটা আমি অরিজিনাল কনস্টিটিউশনের কথা বলছি, অরিজিনাল কনস্টিটিউশনে আর্টিকেল 124 ক্লজ 1-এ এটা বলা আছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দেয়ার শ্যাল বি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেখানে কে কে থাকবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে এবং 7 আদার জাজেস থাকবে, তাই তো। কিন্তু এই 124 ক্লজ 1-এই বলা আছে যে পার্লামেন্ট বাই ল এই নাম্বারটা বাড়াতে পারে, পার্লামেন্ট বাই ল ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন সুপ্রিম কোর্ট, তাই তো। এবং প্রথমে তাহলে কি ছিল, 1+7, তাই তো, টোটাল স্ট্রেন্থ ছিল তার মানে 8, এবং বলা ছিল 124 ক্লজ 1-এ বলা আছে পার্লামেন্ট বাই ল জাজের সংখ্যা বাড়াতে পারে, সেই অনুযায়ী পার্লামেন্ট এক এক করে বাড়িয়েছে। এবং বর্তমানে তুমি যদি দেখো 2019-এ দেখো, 2019 অনুযায়ী দেখো, তাহলে এখন বর্তমানে হচ্ছে তোমার টোটাল 1+33, তার মানে টোটাল 34 জাজ আছে, তার মানে চিফ জাস্টিস অ্যান্ড 33 জাজ, টোটাল 34 জাজ। আচ্ছা এটা তো তোমার 2003-এ এসেছিল, এই কোশ্চেনটার অপশনটা দেখো না। তো সবসময় আমি তোমাকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে সবসময় তুমি কারেন্ট ডেটা, যে সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশন দিয়ে যাদের সংখ্যা বাড়ানো হলো কিনা সেটা সবসময় একটু দেখে নেবে, কারেন্ট ডেটাটা সবসময় পরীক্ষার আগে চেক করে তোমাকে যেতে হবে। বাট যদি অরিজিনাল কনস্টিটিউশন বলো তখন বলা ছিল সিজিআই প্লাস 7 আদার জাজ, এবং এটাও বলা আছে আর্টিকেল 124 ক্লজ 1-এ যে পার্লামেন্ট বাই ল এই নাম্বারটা বাড়াতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো,
দেখো এই কোশ্চেনটার অ্যান্সার আমি একটু আগেই বলেছি আলোচনা করতে করতে। হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু এক্সপাউন্ড দ্য মিনিং অফ দ্য কনস্টিটিউশন? কনস্টিটিউশনের কোনো প্রভিশনে ধরো একটা কোনো কনফিউশন লেগে আছে যে এটার মিনিং কি হবে, তাহলে সেক্ষেত্রে ফাইনাল ইন্টারপ্রেটারকে, ফাইনাল কথাটা কে বলবে? ফাইনাল কথাটা বলবে সুপ্রিম কোর্ট। দেখো যেটা আমরা দেখলাম অ্যাপয়েন্টমেন্ট অফ জাজের ক্ষেত্রে যে কনসালটেশন কথাটা, যে কনসালটেশন কথা, যে প্রেসিডেন্ট কনসাল্ট করবে সিজিআই এর সাথে সুপ্রিম কোর্টের আদার জাজ রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কিন্তু এই কনসালটেশন মানে কি কনকারেন্স? তার মানে সিজিআই যে রেকমেন্ডেশনটা দেবে বা কলেজিয়াম বা আদার জাজ যে রেকমেন্ডেশনটা দেবে সেটা কি প্রেসিডেন্টের উপর বাইন্ডিং না বাইন্ডিং নয়, এটা নিয়ে একটা কনফিউশন লেগেছিল। তো সুপ্রিম কোর্টই তো ফাইনাল কথাটা বললো যে হ্যাঁ কনসালটেশন মানে কনকারেন্স, এবং যে রেকমেন্ডেশন সিজিআই দেবে প্রেসিডেন্টকে সেই রেকমেন্ডেশনটা তোমার বাইন্ডিং অন প্রেসিডেন্ট, তাই তো? সেটা বাইন্ডিং হবে, তার মানে প্রেসিডেন্টকে সেইটা শুনতেই হবে। তাহলে হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু এক্সপাউন্ড দ্য মিনিং অফ দ্য কনস্টিটিউশন? অ্যান্সার হয়ে যাবে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। চলো দেখো কি কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম? আচ্ছা, ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমটা কি? তুমি দেখো ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম আমরা কি বলি, দেখো ইট ইজ কন্ট্রোলড বাই দ্য পার্লামেন্ট। এটা তো ভুল। পার্লামেন্ট কি সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করে? পার্লামেন্ট কিন্তু সুপ্রিম কোর্টকে তোমার কন্ট্রোল করে না। এটার সপক্ষে প্রমাণ তুমি কি দিতে পারো? প্রমাণ তুমি দিতে পারো যে দেখো কন্ডাক্ট অফ দ্য জাজেস, জাজেসের যে কন্ডাক্ট অফ দ্য জাজেস ক্যানট বি ডিসকাসড ইন পার্লামেন্ট। তুমি পার্লামেন্টে কন্ডাক্ট অফ জাজ ডিসকাস করতে পারো না, তার মানে পার্লামেন্ট কন্ট্রোল করতে পারে না। তারপরে এই জাজেদের যে তুমি ধরো স্যালারি, অ্যালাওয়েন্স, পেনশন যেগুলো আছে, অ্যালাওয়েন্স পেনশন যেগুলো আছে, এইগুলো কোথা থেকে দেওয়া হয়? এগুলো চার্জ করা হয় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া তে চার্জ করা হয়, তাই তো? তার মানে চার্জ এক্সপেন্ডিচার এগুলো, তার মানে পার্লামেন্টের ভোটের ওপর এটা নির্ভর করে না, তার মানে দে আর নন ভোটেবল বাই পার্লামেন্ট। তার মানে পার্লামেন্ট ক্যান নট ডিসকাস দ্য কন্ডাক্ট অফ জাজেস। যদি এক্ষেত্রে একটা এক্সেপশন আছে যে যদি রিমুভাল মোশন পেন্ডিং থাকে সেক্ষেত্রে করা যেতে পারে, বাট সেটা এক্সেপশন। নর্মালি কন্ডাক্ট অফ জাজেস ক্যান নট বি ডিসকাস ইন পার্লামেন্ট। স্যালারি, অ্যালাউন্স, পেনশন এগুলো চার্জ এক্সপেন্ডিচার অফ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়, তার মানে এগুলো হচ্ছে নন ভোটেবল বাই পার্লামেন্ট। তার মানে কি? তার মানে ইট ইজ নট কন্ট্রোল বাই দ্য পার্লামেন্ট। তার মানে প্রথম অপশনটা ভুল হয়ে গেল। আচ্ছা, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ কন্ট্রোল বাই দ্য পার্লামেন্ট অ্যান্ড হাই কোর্টস আর কন্ট্রোল বাই দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটাও ভুল, আমরা এক্ষুনি আলোচনা করলাম। আচ্ছা, অপশন সি বলছে ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। এটা হচ্ছে হ্যাঁ, ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম সম্পর্কে আমরা বলি যে আমাদের সিস্টেমটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল সিস্টেম, তাই তো? ইন্টিগ্রেটেড বলি এই কারণে যে আমাদের অ্যাপেক্স কোর্ট আছে, অ্যাপেক্স কোর্ট হচ্ছে টপে হচ্ছে সুপ্রিম কোর্ট, তার নিচে হচ্ছে হাইকোর্ট এবং তার নিচে হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট, তাই তো? এবং সাবঅর্ডিনেট কোর্টের আন্ডারে অনেক কোর্ট আছে, ঠিক আছে? মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট, তাই তো? এবং এই সবেই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সাবঅর্ডিনেট সবেই আমরা কি সেম জুডিশিয়াল প্রিন্সিপাল মোটামুটি ফলো করি, তাই তো? এবং এই সুপ্রিম কোর্টের অর্ডার সেগুলো নিচের সব কোর্টের উপর বাইন্ডিং, হাইকোর্টের অর্ডার সাবঅর্ডিনেট কোর্টের উপর বাইন্ডিং, তাই তো? আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। তুমি যদি আর্টিকেল ইন্ডিপেন্ডেন্ট যখন আমি বলছি তখন তুমি আর্টিকেল 50 দেখো। আর্টিকেল 50 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলছে? সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি, তাই তো? আর তুমি যদি ইন্ডিপেন্ডেন্সের কথা বলো ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমে, তাহলে দেখো যে জাজদের অ্যাপয়েন্টমেন্ট কে করে? প্রেসিডেন্ট করে ঠিকই, কিন্তু কনসাল্ট করতে হয় সিজিআই এর সাথে, তার মানে জাজদের সাথে কনসাল্ট করতে হয় এবং সেই কনসালটেশনটা এখন বর্তমানে কনকারেন্সে পরিণত হয়েছে। তার মানে এক্সিকিউটিভ কন্ট্রোল করতে পারবে না খুব একটা কন্ট্রোলের ক্ষেত্রে, তাই তো? তারপরে তুমি যদি দেখো যে এইগুলো তো বটেই, যে কন্ডাক্ট অফ জাজেস পার্লামেন্টে ডিসকাস করা যাবে না, স্যালারি, অ্যালাউন্স, পেনশন এগুলো চার্জ এক্সপেন্ডিচার অফ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, তার মানে নন ভোটেবল। এগুলো একটা যে প্রমাণ করছে যেগুলো আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তারপরে সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছে যে যদি সুপ্রিম কোর্টকে কেউ মানে
এর ডিগনিটি অনারকে কেউ ছোট করে, তাহলে তাকে সে পানিশ করতে পারে, তাই তো? পাওয়ার টু পানিশ ফর ইটস কন্টেম্পট। তারপরে তোমার যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে, তিনি অফিসার এবং সার্ভেন্ট সুপ্রিম কোর্টে, হ্যাঁ, এক্সিকিউটিভের কোনো রকম ইন্টারফারেন্স ছাড়াই যে কোনো অফিসার বা সার্ভেন্টকে কিন্তু অ্যাপয়েন্ট করতে পারে। তো এইগুলো সবই প্রমাণ করছে যে আমাদের জুডিশিয়াল সিস্টেম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। তাহলে আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল সিস্টেম, যার টপে অ্যাপেক্স কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? তার নিচে হাইকোর্ট এবং তার নিচে সাবঅর্ডিনেট কোর্টস।